হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 সলভ করছিলাম। তো আজকের আগে আমাদের 11টা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 12 সলভ করব, পেজ নাম্বার 577 577। তাহলে এর আগে যা সমস্ত ক্লাস হয়েছে সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে সুন্দরভাবে রাখা আছে, সাজানো আছে। সেখানে তোমরা তোমাদের যা সমস্ত প্রবলেম সেগুলো দেখে সলভ করতে পারবে। তো এছাড়াও দশম শ্রেণীর তোমাদের যে ম্যাথের বই, গণিতের বই, তার সম্পূর্ণ সিলেবাস আমাদের সমাধান করা আছে, সম্পূর্ণ বইটা প্লেলিস্টে যে কোনো চ্যাপ্টার ধরে চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9, 11, 12-এরও ম্যাথের সিলেবাস সম্পূর্ণ কভার করা আছে, সেটারও সমাধান রাখা আছে আমাদের প্লেলিস্টে। তো শুরু করছি তাহলে আজকের ক্লাস। আমাদের আজকে মডেল কোশ্চেন পেপার 12 সলভ করব, পেজ নাম্বার 577, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 থেকে। একের দাগের একের যেটা আছে 6.14% হারে একের দাগের একেরটা বলা আছে 6.14% হারে 1400 টাকা 2 বছরের সুদ। কত হবে? 6.14 মানে এটা 6.14, এটা হচ্ছে 4 6 24 25/4, তাহলে PRT/100 এটা হচ্ছে 1400, আর মানে 25/4, এটা এই 25/4টা আমরা নিচে লিখে দিচ্ছি একবারে, 25/4। PRT কত? 6.14। আচ্ছা, P এটা T হল 6.14%, T বলেছে 2 বছর, 2/100 এইটাই হবে, যেটা অ্যান্সার আসবে। 2 শূন্য 2 শূন্য কাটলো। আচ্ছা, এইটা 2 কাটছে 7 হয়ে যাচ্ছে 2 দিয়ে কেটে, তাহলে নিচে 2 থেকে এই 2 কেটে গেল, ঠিক আছে, কেটে গেল। তাহলে 7/25 হয়ে যাচ্ছে, 7/25-এ 175 টাকা, 175, 175 টাকা আসছে, ঠিক আছে। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর, 175 টাকা। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলেছে যে √(x + 5 + √(5 - x)। √(x + 5 + √(5 - x)। √(x + 5 + √(5 - x) = 4 আছে। তাহলে x কত চেয়েছে? = 4। আমরা উভয় দিকে যদি স্কোয়ার করি কি হয়ে যাবে? উভয় দিকে স্কোয়ার করলে এটা রুট উঠে চলে যাবে, এটা স্কোয়ার হলে a স্কোয়ার, এটা a + b হোল স্কোয়ারের সূত্র ফেলছে। এইটা স্কোয়ার করলে এটা রুটটা উঠে চলে যাবে, a স্কোয়ার + b স্কোয়ার, a স্কোয়ার + b স্কোয়ার হয়ে যাচ্ছে 5 - x, 5 - x + 2ab, 2 √(x + 5 5 - x) এটা 16 হয়ে গেল। এখানে x কেটে যাচ্ছে, তাহলে 2 এটা 5 + x × 5 - x = 16, আর এটা 5-এর মাঝে 10, এদিকে এলে মাইনাস হয়ে যাচ্ছে, -10। তাহলে হয়ে যাচ্ছে এইটা √5 5 × 5 = 25, a + b × a - b, ফর্মুলা হচ্ছে a² - b², 5² 25 - x² এইটা হয়ে যাচ্ছে মাইনাস করলে 6, আর এটা এদিকে এলে ভাগ হয়ে যাচ্ছে 2, তাহলে √25 - x² = 3। তাহলে আবার যদি উভয় দিকে স্কোয়ার করে দিই, এটা 25 - x² = 9, তাহলে x² ওদিকে চলে গেলে x² = 25 - 9, তাহলে x² = 16, তাহলে বিয়োগ করলে 16 হচ্ছে, তাহলে x = +-4 আসছে। দেখো x আসছে আমাদের +-4। কোন অপশানে আছে এটা? এটা হচ্ছে অপশান এতে আছে, 2-এর অপশান এ, +-4। এগুলো যেগুলো 1 নম্বরের আছে সেগুলো ক্যালকুলেশন ঠিকঠাক করে করলে জাস্ট অ্যান্সারটা লিখলেই হবে, ওকে। আচ্ছা, 3-এর অঙ্ক বলেছে R1 ও R2 একক, R1 > R2, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব p একক হলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে। এই অঙ্কটা দেখো একটু বড় হতে পারে। এইটা মনে করো R1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, আর এইটা R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এটা R1, তাহলে এদের সাধারণ স্পর্শক মনে করো এইটা, এখান থেকে গিয়ে এখানে টাচ করছে যেটা, ঠিক আছে। আচ্ছা, এটা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলেছে? এটা R2, আর এটা হচ্ছে R1। আচ্ছা, এইখান থেকে এবার আমরা যদি এই দুটো রেখার সমান্তরাল একটা সরলরেখাটা নিয়ে এটাকে বর্ধিত করে একটা সমান্তরাল সরলরেখাটা আনলাম, যেটা এই বিন্দু দিয়ে পাস করছে, ঠিক আছে। এই বিন্দুগামী এর সমান্তরাল সরলরেখাটা আনলাম, এটাকে বর্ধিত করে সেখানে ছেদ করালাম, ঠিক আছে।
R1 কি বলে দিয়েছে, R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব p একক হলে স্পর্শক, এইটা পুরোটা p, এটা p, এইটা R1 R2। আচ্ছা নাম দিচ্ছি আমরা, এইটা A B C D E, ঠিক আছে। আচ্ছা এইখানে এই B বিন্দু দিয়ে CD এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হচ্ছে, যা বর্ধিত AD কে E বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, বর্ধিত AD কে E বিন্দুতে ছেদ করেছে। এবার এটা স্মল p, R1 একক, R2 একক, ব্যাসার্ধ বড় বৃত্তটা যেটা সেটা R1 একক, ছোট বৃত্তটা যেটা R2 একক, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব হয়, তাহলে এইটা 90 ডিগ্রি কোণ, এইটা 90 ডিগ্রি হলে এই দিকটাও 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার এই কোণটা যেহেতু এই দুটো সমান্তরাল সরলরেখা CD আর BE সমান্তরাল সরলরেখা, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাহলে এইটা 90 হলো এইটাও 90, তাহলে এইটা 90 হলো এইটা 90 হলো, এইখানেও ব্যাসার্ধ এবং স্পর্শক, তাহলে এইটাও 90 হয়ে যাবে। তাহলে এইটা একটা চতুর্ভুজ CDEB, একটা BCDE, একটা চতুর্ভুজ BCDE চতুর্ভুজের তিনটে কোণ 90, তার মানে অটোমেটিক এইটা 90 হয়ে যাচ্ছে, এটা যেহেতু সমষ্টি 360 ডিগ্রি চতুর্ভুজের, তাহলে এইটা একটা আয়তক্ষেত্র রূপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে CD আর BE সমান হয়ে যাবে, CD সমান BE, CD সমান BE হয়ে যাচ্ছে, হলো। এবার একটা ত্রিভুজে আমরা চলে যাচ্ছি যে এইটা, তাহলে এইটার সঙ্গে এইটা সমান, কিন্তু তাহলে এটা এখানে আরও BC ইজ ইকুয়াল টু DE ইজ ইকুয়াল টু R2 হয়ে যাচ্ছে, BC ইজ ইকুয়াল টু DE ইজ ইকুয়াল টু R2 হয়ে যাচ্ছে। তাহলে এইটা কত হচ্ছে, এই দৈর্ঘ্য কত হচ্ছে, এই ইজ ইকুয়াল টু R1, এই হচ্ছে AD প্লাস D, তার মানে R1 প্লাস R2 হয়ে যাচ্ছে। এবার ABE ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এই কোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু এইটা অতিভুজ, তাহলে AB স্কোয়ার, তাহলে AB স্কোয়ারটা কার সঙ্গে সমান হবে, AB স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাবে A স্কোয়ার প্লাস B স্কোয়ারের সঙ্গে সমান হবে। আচ্ছা আমরা এবার যদি B জায়গায়, এই B জায়গায় এটা যদি আমরা চারটি কোণে 90 ডিগ্রি দেখিয়েছি, হ্যাঁ, তাহলে এইটার সঙ্গে এইটা সমান নিশ্চয়ই, চারটে কোণ 90 ডিগ্রি, তাহলে এর সমান, এটা সমান্তরাল প্লাস সমান্তরাল হচ্ছে এটা, তাহলে আমরা B জায়গায় অনায়াসে যেহেতু চারটি কোণে 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলোর পরস্পর সমান, এইটা সমান, হ্যাঁ, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, তার মানে এই B এর সঙ্গে CD সমান, তাহলে এটা CD স্কোয়ার ইজ ইকুয়াল টু AB এর মান কত, AB হচ্ছে P স্কোয়ার মাইনাস এই এর মান কত, এই হচ্ছে R1 প্লাস R2 তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে CD হচ্ছে এই যে CD সাধারণ স্পর্শক, তাহলে CD ইজ ইকুয়াল টু রুট ওভার অফ P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 স্কোয়ার, ঠিক আছে। CD স্পর্শকের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, CD স্পর্শকের দৈর্ঘ্য P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার, এটা আসছে দেখো। P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার, এটা কোন অপশানে আছে, এটা আছে P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2। আচ্ছা এটা P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2, এখানে P স্কোয়ার মাইনাস, এইটা আমাদের পুরোটা, এটা কোনো অপশানেই তো এখানে দেওয়া নেই, P স্কোয়ার প্লাস R1 স্কোয়ার, P স্কোয়ার প্লাস আছে P স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 আছে, R1 মাইনাস R2, কিন্তু এখানে যেহেতু এইটা বড়, এটা সাধারণ স্পর্শক, এটা P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ারই আসবে, ঠিক আছে, P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ারই হবে। এখানে অপশান ডি এরটা, এটা মাঝেরটা প্লাস হবে, ঠিক আছে, এটা 3এরটা হয়ে যাচ্ছে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে রুট ওভার অফ P স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার, এইটা হয়ে যাবে, ঠিক আছে। চারটা বলা আছে, যদি কোনো দিনের এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়া দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে স্তম্ভের উচ্চতা কত। স্তম্ভের উচ্চতা চেয়েছে, দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও 20 মিটার লম্বা, তাহলে 20 মিটার লম্বা একটা স্তম্ভের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 50 মিটার, আর 20 মিটার লম্বা ছায়ার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10 মিটার ছায়ার দৈর্ঘ্য, তাহলে 20 মিটার, এই যে 20 মিটার স্তম্ভেরটা আমরা ছেড়ে দিচ্ছি, এইটার দৈর্ঘ্য, এইটার হাইটটা হচ্ছে 20 মিটার এমনিতে, আর ছায়া দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10 মিটার, তাহলে সেই অবস্থায় কোনটার মান কত, সেই অবস্থায় বলছে যে না কোনটার মান বলেনি, 10 মিটার,
তাহলে বলছে তবে স্তম্ভের উচ্চতা কত। কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার উলম্ব লাঠির ছায়া দৈর্ঘ্য 50 মিটার ও ছায়া দৈর্ঘ্য দুজনেরই বলা আছে, তাহলে স্তম্ভের উচ্চতা তাহলে আনুপাতিকভাবে সমান হবে, যার 20 তার 10 হয়েছে, তাহলে যার 50 তার আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা এর দৈর্ঘ্য এক্সের স্তম্ভের দৈর্ঘ্য মনে করছি এক্স, আচ্ছা তার ছায়া দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 50, আর যার দৈর্ঘ্য 20 তার ছায়া দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10, আনুপাতিকভাবে নিশ্চয়ই সমান হবে। তাহলে এখানে 10x হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে 50 × 20 বা x 50 × 20/10, তাহলে 2, তাহলে x 100 চলে আসছে। তাহলে 4-এরটা হয়ে যাচ্ছে, 4-এরটা x 100 কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি 100 মিটার। ঠিক আছে, অপশান ডি আছে 100 মিটার। নেক্সট দেখো বলেছে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এবার এই একটা ঘনক পাশাপাশি রাখা হয়েছে, আয়তঘন তৈরি হয়েছে, তাহলে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। যার দৈর্ঘ্য 2√6 ছিল, তো পাশাপাশি রাখার ফলে দৈর্ঘ্য হয়ে যাবে 2√6 + 2√6 = 4√6 হয়ে যাবে। দৈর্ঘ্য বেড়ে গিয়ে 4√6 হয়ে যাচ্ছে, আয়তঘন যখন হয়ে যাচ্ছে 4√6 সেমি হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ঘনকের প্রত্যেকটা ধার সমান হয়, তখন কিন্তু প্রস্থ এবং উচ্চতা একই থাকবে, প্রস্থ এবং উচ্চতা 2√6 সেমি করেই থাকবে। তাহলে তখন বলেছে কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার, এইটা স্কোয়ার প্লাস 2√6 তার স্কোয়ার প্লাস আবার 2√6 তার স্কোয়ার, এত একক হচ্ছে। এটা কত হচ্ছে দেখো, 4 × 4 = 16, 6 × 16 = 96 প্লাস 2 × 2 = 4, 4 × 6 = 24 প্লাস 24, এত একক। আচ্ছা, এটা 144 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস 12 হয়ে যাচ্ছে, 12 আসছে। ঠিক আছে, তাহলে 5-এরটা আমাদের হয়ে যাচ্ছে অপশান ডি, 5-এরটা অপশান ডি আসছে, যেটা 12 উত্তর, 12 সেমি। ঠিক আছে, অপশান ডিতে আছে 12 সেমি। ছয়েরটা কি বলছে দেখো, 6-এরটা বলছে একটা তথ্য দেয়া আছে, পনেরো 12 16 15 15 12 16 15 12x 18 16 10, 12x 18 16 10, 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। এই তথ্যের সংখ্যাগুলো মান 12 হলে এক্স এর মান কত। তাহলে সংখ্যাগুলো মান 12 বলেছে, আমরা ছোট থেকে বড় আকারে সাজাই। এটা 10 আছে প্রথমে একটা, 12 আছে একটা দুটো, এখানে 12 12 এই দুটো লিখলাম, তারপর আমরা এক্সটা লিখছি। তারপরে আছে 15 একটা দুটো, 16 আছে একটা দুটো, 18 আছে একটা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বলেছে সংখ্যাগুলো মান যদি 12 হয়, দেখো এখানে 12 দুবার আছে, 15 দুবার আছে, 16 দুবার আছে, তাহলে নিশ্চয়ই 12টাকে 3বার অবশ্যই সবচেয়ে কম 3বার হতেই হবে, তবে 12টা সংখ্যাগুলো মান হবে। তাহলে এক্স এর মান অবশ্যই 12 হতে হবে। এক্স এর মান যদি 15 হয়, 15 সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর মান 12 হতে হবে, তবে সংখ্যাগুলো মান 12 হবে। আর অপশান সিতে আছে 12, তাহলে অপশান সি সঠিক উত্তর, অপশান সি সঠিক উত্তর, অপশান সি 12, তাহলে 12 সঠিক উত্তর আসছে। ঠিক আছে, দুইয়ের দাগের অঙ্ক শুরু করব। দুইয়ের দাগের প্রথম অঙ্ক যেটা বলা আছে, দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা ও ওয়াই টাকা যথাক্রমে জেড ও ডব্লিউ সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে। এবার এক্স টাকা ও ওয়াই টাকা যদি জেড মাস এবং ডব্লিউ মাসের জন্য হয়ে থাকে, আমরা কি করি যে তাহলে এক মাসের হিসেবে মূলধন বের করতে হলে আমরা ওই মাসের সংখ্যাটা টাকাটা গুণ করি। তাহলে এখানে এক্স ওয়াই আছে, এক্সটা বলেছে, তাহলে এখানে গুণই করতে হবে। তাহলে এক্স জেড হয়ে যাচ্ছে, এক্স টাকা ওয়াই টাকা জেড ও ডাব্লু, তাহলে এক্স ইন্টু জেড ইজ টু ওয়াই টাকাটা ডাব্লু সময়ের জন্য, তাহলে ওয়াই ইন্টু ডাব্লু, তাহলে এক্স জেড ইজ টু ওয়াই ডাব্লু, এইটাই আসবে
তাহলে এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, তাহলে শূন্যস্থানে হবে এক্স জেড ইজ টু ওয়াই ডাব্লিউ, এক্স জেড ইজ টু ওয়াই ডাব্লিউ। দুইয়েরটা কি বলছে? দুইয়েরটা বলেছে এ এর 50% ইজ ইকুয়াল টু বি এর 20% ইজ ইকুয়াল টু সি এর 25% হলে এ ইজ টু বি ইজ টু সি। এ এর 50% মানে এ ইন্টু 50/100, বি এর 20%, তাহলে হয়ে যাবে বি ইন্টু 20/100, বি ইন্টু 20/100 ইজ ইকুয়াল টু সি ইন্টু 25/100, তাহলে হয়ে যাচ্ছে a/2 ইজ ইকুয়াল টু b/5 ইজ ইকুয়াল টু c/4, তাহলে a ইজ টু b ইজ টু c ইজ ইকুয়াল টু 2 ইজ টু 5 ইজ টু 4, এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা আসছে 2 ইজ টু 5 ইজ টু 4। এখানে কি চেয়েছে এবার? আচ্ছা, a ইজ টু b ইজ টু c চেয়েছে, a ইজ টু b ইজ টু c। দুইয়েরটা বলেছে না, এখানে 2 ইজ টু 5 দেওয়া আছে, c এরটা কত হবে? তাহলে 4 হবে শূন্যস্থানে, c এর হিসাবে 4। তিনেরটা কি বলেছে? তিনেরটা বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.5 সেমি, 2 সেমি ও 2.5 সেমি হলে বৃহত্তম কোণটির মান কত হবে? তাহলে বৃহত্তম কোণটির মান কত হবে আমরা নির্ণয় করব। বৃহত্তম কোণটির মান কত হতে পারে? এখানে দেখো 2.5 এর স্কোয়ার, যেটা বড় বাহু আছে, বাহু তিনটি আছে 1.5 সেমি, 2 সেমি আর 2.5 সেমি, তাহলে এটা 2.5 এর স্কোয়ার করলে এইটা হয়ে যাচ্ছে 6.25 হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1.5 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এটা করলে 1.5 হচ্ছে 2.25 আর 2 স্কোয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 6.25, তাহলে হয়ে যাচ্ছে 1.5 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2.5 এর স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে একটা কোণ সমকোণ অবশ্যই, যেহেতু তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটা 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুটো কোণ অবশ্যই 90 হচ্ছে কম হতে হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180। ঠিক আছে, তাহলে বৃহত্তম কোণটির মান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বৃহত্তম কোণের মান হবে শূন্যস্থানে 90 ডিগ্রি। চারেরটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে ড্যাশ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ আমরা মনে করছি আর ব্যাসার্ধ, তাহলে বৃত্ত চাপটাও আর। ঠিক আছে, তাহলে আমাদের কি সূত্র আছে? এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে এখানে এস এর জায়গায় আমরা যদি আর পুট করি আর ইজ ইকুয়াল টু আর থিটা, অতএব থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা এই 1 এর জায়গায় যদি পাই নিচ্ছি, পাই নিলে পাইয়ের মান 22-এর 7, আমরা যদি পাই নিয়ে থাকি এখানে 7-এর 22ও নিতে হবে, 7-এর 22ও নিতে হবে, তবে তাহলে কেটে যাচ্ছে, তবে 1 আসছে, ম্যাচ করছে। এই পাইয়ের মানটা 22-এর 7 হয়ে গেলেই, পাইয়ের মানটা যদি 22-এর 7 হয়ে যায়, পাইয়ের মান 22-এর 7 হয়ে গেলেই, তাহলে 22-এর 7 22 7 7 ওপর নিচে কেটে যাচ্ছে, তো আমরা এটাকে পাই হিসাবেই রাখছি এখন, ডিগ্রিতে যেহেতু অ্যাঙ্গেলটা চেয়েছে। তাহলে এবার এই পাইয়ের মানটা আমরা 180 যদি করে দিই, 180 ইন্টু 7-এর 22, এবার আমরা যদি 2 দিয়ে কাটি, এটা 11 আসছে, এটা 90 আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7 9 63, 630 ডিগ্রি বাই 11 ডিগ্রি, ভাগ করলে 5 11 55, 8 80, 7 11 77, 3/11, 57.311 ডিগ্রি আসছে, 57.311 ডিগ্রি আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে শূন্যস্থানে হবে, ডিগ্রিটা দিয়ে লেখা আছে, তাহলে 57 311 5 6। আচ্ছা, 5-এরটা কি বলেছে? কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়ে যায়, তাহলে নর্মাল আয়তন কত হচ্ছে গোলকের? 4/3 পাই আর কিউব, এত ঘন একক। এবার যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করে দেওয়া হয়, এটা 2r হয়ে যাচ্ছে, তাহলে কখন হয়ে যাচ্ছে? 4/3 পাই, এটা 2r তার কিউব, তার মানে 4/3 ইন্টু পাই, 2r কিউব হচ্ছে 8r কিউব, তাহলে সামনে 8 চলে আসছে, 8 ইন্টু 4/3 পাই আর কিউব, কত হয়ে যাচ্ছে? 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে আয়তন ড্যাশ গুণ হবে, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 8। তাহলে বলেছে এবার যে x1 x2 x100 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা, চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে 1 থেকে 100 পর্যন্ত, তার মানে 100টা পদ আছে, 100টা পদ আছে মানে জোড় সংখ্যক পদ আছে, জোড় সংখ্যক থাকলে যখন ছোট থেকে বড় আমরা x1টাকে প্রথম পদ সেইভাবে আমরা ধরবো,
প্রথম পদ দ্বিতীয় পদ ছোটো থেকে বড় ক্রম অনুযায়ী আছে, ঠিক আছে। তাহলে মাঝের পদ যখন দুটো হয়, জোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ দুটো হয়, এক্ষেত্রে 100টা মানে মাঝের পদ দুটো, 50তম আর 51তম। তাহলে মধ্যমা হবে তাদের সমষ্টি বাই 2, তাহলে x50 প্লাস x51/2, এটাই হবে মধ্যমা, ঠিক আছে। এইটাই মানটাই যেটা আসবে সেটাই হবে মধ্যমা, তাহলে x50 প্লাস x51/2। এবার 3-এর দাগে দেখো, তিনের দাগের বলছে সত্য মিথ্যা। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলছে 1 টাকা। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সর্বদা সমান হয়। আমরা সুদ আসলে অঙ্ক করার সময় বলেছি এবং এর আগের অনেক ক্লাস হয়েছে তখনও বলেছি, ঠিক আছে। তাহলে যে তথ্যটা দেওয়া আছে যে 1 টাকা পার্থক্য হবে, 1 বছরের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না, চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। তাহলে প্রথম তথ্য যেটা বলেছে 1 টাকা হবে, তাহলে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো 2-এরটা, এ প্রপোর্শনাল এ ভ্যারিয়েস সি যখন বি ধ্রুবক এবং এ ভ্যারিয়েস 1/b, তাহলে এ ভ্যারিয়েস সি বলে দিয়েছে যখন বি ধ্রুবক, আর এ ভ্যারিয়েস 1/b যখন সি ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a = k1c, আর a = এখান থেকে হয়ে যাচ্ছে k2b। যদি হয়ে যায় তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এ ভ্যারিয়েস, যৌগিক ভেদের নিয়ম থেকে এ ভ্যারিয়েস অটোমেটিক্যালি c/b হয়ে যাবে। তাহলে কি বলছে এটা, তাহলে হবে এ ভ্যারিয়েস c/b, এটাই যৌগিক ভেদের নিয়ম, যৌগিক ভেদের নিয়ম থেকে হচ্ছে, তাহলে এটা সত্য, যেটা বলা আছে সেটা ঠিকই বলা আছে, ঠিক আছে। 3-এরটা দেখো, 3-এরটা বলেছে যে ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক, তবে AC হলো বৃত্তের একটি ব্যাস। ABCD বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তক্ষেত্র হয়, আমরা করেছি এটা, ঠিক আছে। এইটা মনে করো বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক, এটা প্রয়োগে আছে, প্রয়োগটা যথেষ্ট, প্রয়োগটাও গুরুত্বপূর্ণ, 3 নম্বরের যে অঙ্ক পড়ে। এটা যদি ABCD হয় তাহলে এইটা হচ্ছে, এইটা কর্ণ হয়ে যাচ্ছে AC, তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, বা এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এটা নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হলে তার বিপরীত বাহু যেটা অতিভুজটা নিশ্চয়ই বৃত্তের ব্যাস হতে হবে, এটা একটা উপপাদ্য আছে 34 বা 35, অর্ধবৃত্তস্থ সমকোণ যে উপপাদ্যটা, সম্ভবত 36 যেটা, হ্যাঁ, অর্ধবৃত্তস্থ সমকোণ। তাহলে অর্ধবৃত্তের বিপরীত কোণটা মানে অতিভুজটা বৃত্তের ব্যাস হয়, তাহলে এখানে AC বৃত্তের ব্যাস, তাহলে যে তথ্যটা দেওয়া আছে তাহলে AC বৃত্তের ব্যাস, এটা একদমই সত্য দেওয়া আছে, ঠিক আছে, সঠিক। 4-এরটা কি বলে দিয়েছে, sin θ = 1/3 হলে 2 cot square θ + 2 = 18 হবে। তাহলে দেখো sin θ = 1/3, তাহলে cos θ কত, √1 - sin square θ, তাহলে হয়ে যাচ্ছে √1 - 1/3 স্কোয়ার = 1 - 1/9 = 9, 8/9 হয়ে যাচ্ছে cos θ এর মান। তাহলে cos θ হয়ে যাচ্ছে 2√2/3, cos θ এর মান হয়ে যাচ্ছে 2√2/3, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, তাহলে cos square θ কত, cos square θ হয়ে যাচ্ছে 8/9, তাহলে cot square θ কত, cot square θ cos square θ / sin square θ, মানে cos square এর মান 8/9 আর sin square এর মান 1/3, 1/9, 1/3 স্কোয়ার কেটে গিয়ে 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। cot square θ এর মান 8 হচ্ছে, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে 2 cot square θ + 2 এর মান। এবার দেখো 2 cot square θ, 2 cot square θ + 2, তাহলে 2 × cot square এর মান 8 এসছে, 8 + 2, 8 × 2 = 16 + 2 18 আসছে, 18। আচ্ছা, তার মানে এটাই দেওয়া আছে, ডান পক্ষে 18ই দেওয়া আছে, তাহলে সত্য যে তথ্য দিয়েছে। 5-এরটা, এবার 5-এরটা কি বলেছে, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3। আমরা নির্ণয় করে দেখছি, উভয়েরই ব্যাসার্ধ আমরা r ধরছি এবং উভয়েরই উচ্চতা যদি h ধরে থাকি, উভয়েরই ব্যাসার্ধ r আর উভয়েরই ব্যাসার্ধ h। একটা লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr² h আর চোঙের হচ্ছে πr² h,
ঠিক আছে। এবার পাই আর স্কোয়ার এইচ দিয়ে আমরা যদি উভয়কে ভাগ করি হয়ে যাচ্ছে 1/3:1, 3 দিয়ে গুণ করলে 1:3, তাহলে আয়তনের অনুপাত 1:3 কী দেওয়া আছে 1:3 হবে, তাহলে সত্য। ছয়েরটা, শুধুমাত্র বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখাকে ওঝাই বলে। এটা যেটা তথ্য দিয়েছে যে শুধুমাত্র বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা ওঝাই বলে, এটা কিন্তু মিথ্যা, কারণ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যারও একটা বক্ররেখা হয়, সেটা মিলে ওঝাই হয়, ঠিক আছে। তাহলে এই তথ্যটা মিথ্যা হবে, এটা যে তথ্য দেওয়া আছে সেটা সত্য নয়, মিথ্যা। নেক্সট দেখো 3 দাগের কমপ্লিট হলো, এবার আমরা 4 দাগে শুরু করব। চারের দাগের প্রথমটা যেটা দিয়েছে, কিছু পরিমাণ টাকার 2 বছরের সরল সুদ 20 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 21 টাকা, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি পি টাকার 2 বছরের সরল সুদ, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা, সময় ইজ ইকুয়াল টু 2 বছর। আচ্ছা, সরল সুদ কুড়ি টাকা। আচ্ছা, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। অতএব এখানে হয়ে যাবে 20 টাকা বলে দিয়েছে, অতএব পি আর ইন্টু সময় টি বাই 100 ইজ ইকুয়াল টু 20। অতএব এইগুলো 2 নম্বরের অঙ্ক, 2 নম্বরের যেহেতু অঙ্ক সেগুলো 2 নম্বরের মতো করেই কষে দেখাতে হবে। এখানে অতএব শর্তানুসারে লিখবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এইটা কেটে গেলে 50 হয়ে যাচ্ছে, তাহলে পি এর মান হয়ে যাচ্ছে, এটা গুণ করলে 1000/8 পি এর মান। এবার বলছে যে চক্রবৃদ্ধি সুদ 21 টাকা। এবার দেখো এখানে ক্যালকুলেশনটা করছি, তারপর অতএব শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস R/100 তারপরে 2 মাইনাস পি ইজ ইকুয়াল টু 21, এইটা। এবার পি কমন নাও, ওয়ান প্লাস পি এর মান কত, এটা এবার গুণ করে দিলে এখানে আর এইটা গুণ করলে আর কাটছে, এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে এইটাই দুটো শূন্য কাটছে, এটা থাকছে আর কেটে যাচ্ছে, এটা 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্লাস এইখানে আর কেটে যাচ্ছে, আর এখানে একটা শূন্য পড়ে থাকছে, 10 ইজ ইকুয়াল টু 21, বা R/10 ইজ ইকুয়াল টু 21 মাইনাস 20, বা R/10 ইজ ইকুয়াল টু 1। অতএব R ইজ ইকুয়াল টু 10, আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। তাহলে নির্ণয় সুদের হার হয়ে যাচ্ছে 10%। অতএব নির্ণয় সুদের হার 10%। দুইয়েরটা দেখো, যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে, ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব, ঠিক আছে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। তোমাদের 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করব, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব। এছাড়া সালের কোশ্চেন কিছু দেওয়া আছে, সালের কোশ্চেনগুলো সলভ করে দেবো। প্রত্যেক দিন নতুন ক্লাস আমাদের পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। এবার দেখো 2 দাগেরটা,
বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, মানে সমহার বৃদ্ধির অঙ্ক। বর্তমান উচ্চতা 14.4 মিটার হলে 2 বছর পরে উচ্চতা কত হবে? আচ্ছা, অতএব দেখো উচ্চতা বৃদ্ধির হার কত? উচ্চতা বৃদ্ধির হার কত বলে দিয়েছে? উচ্চতা বৃদ্ধির হার 20%। বর্তমান উচ্চতা বৃদ্ধির হার 20%। ,4 মিটার। অতএব 2 বছর পর উচ্চতা। ওয়ান প্লাস 20/100 2 বছর পর, তাহলে পাওয়ারে 2 হবে, ঠিক আছে, এত মিটার। তাহলে 14.4, এটা কেটে গেলে 5 হবে, 1 প্লাস 1/5 তার স্কোয়ার এত মিটার। 14.4 ইন্টু 6/5 তার স্কোয়ার এত মিটার। 14.4 ইন্টু 6/5 ইন্টু 6/5 হয়ে যাচ্ছে এত মিটার। ইজ ইকুয়াল টু এখানে চলে আসছে 14.4, আচ্ছা, আর হয়ে যাচ্ছে 14.4 ইন্টু 36/25। আচ্ছা, এটা আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি, ওপর নিচে 4 দিয়ে গুণ করলে নিচে 100 হয়ে যাচ্ছে। এটা 14.4 ইন্টু 4 6 24, 4 থেকে 2, 4 3 12 দিয়ে 14, 4 দিয়ে ওপর নিচে গুণ করছি। যেহেতু আমরা শূন্য পেয়ে যাচ্ছি, দশমিকের মান বসিয়ে নিতে সুবিধা হবে। 4 6 24, 4 থেকে 2, 4 3 12 দিয়ে 14। এবার 144 ইন্টু 144 কত হচ্ছে? 4 4 16 6 হাত থেকে 1, 4 4 16 1 17 7 হাত থেকে 1, 4 4 5, 576 576 144, 6 7 6 13 3 হাত থেকে 1, 7 1 8 4 12 5 17 7 হাত থেকে 1, 10 0 হাত থেকে 1 1 2, 20.736/100, 20.736/100 এত মিটার। ইজ ইকুয়াল টু 207। আচ্ছা, এখানে মানটা তো অনেকটা চলে আসছে, এতটা হওয়ার তো কথা না। এখানে একটা দশমিক ছিল, আমরা মিস করে গেছি, এইখানে একটা দশমিক হবে, একটা সংখ্যার আগে দশমিক ছিল, তাহলে এটা হয়ে যাবে 20.736 এত মিটার। 20.736 মিটার, ঠিক আছে। তাহলে এখানে লিখবে অতএব 2 বছর পর উচ্চতা হবে, 2 বছর পর গাছের উচ্চতা হবে 20.736 মিটার। এইটা নেক্সট 3-এরটা দেখো। তিনেরটা বলছে x ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3, y ইজ ইকুয়াল টু বলছে 1/2 প্লাস রুট 3। x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1/2 মাইনাস রুট 3, তাহলে x এর মানটা আরেকটু আমরা সরলীকরণ করছি, এইটা হয়ে যাচ্ছে 1 ইন্টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3, বা x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3, এটা 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 তার স্কোয়ার, বা x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 4 মাইনাস 3, বা x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বাই 1, অতএব x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3, y ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3, বা y ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 মাইনাস রুট 3, 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, y is equal to 2 মাইনাস রুট 3 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, বা y is equal to 2 মাইনাস রুট 3 2 স্কোয়ার 4 রুট 3 স্কোয়ার 3, বা y is equal to 2 মাইনাস রুট 3 বাই 1, অতএব y is equal to 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে x আর y এর মান নির্ণয় হয়ে গেলে একটু সরলীকরণ হলো। দেখো এবার মান চেয়েছে 1/1 প্লাস এক্স আর 1 প্লাস ওয়াই, অতএব 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই এর মান ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স এর মান হচ্ছে 2 প্লাস
√3 প্লাস 1/1 প্লাস এটা 2 মাইনাস √3। এই ক্যালকুলেশনটা এবার আমরা এইখানে করছি, দেখো তোমরা তোমাদের খাতায় পরপর করে যাবে। এইটা হয়ে যাচ্ছে 1/3 প্লাস √3 প্লাস 1/3 মাইনাস √3 ইজ ইকুয়াল টু 3 প্লাস √3 ইন্টু 3 মাইনাস √3, আর এখানে হয়ে যাবে 3 মাইনাস √3 প্লাস 3 প্লাস √3, এইটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 3 আর 3 6, 3 স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, এটা হচ্ছে 6/3 স্কোয়ার 9 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6/6 ইজ ইকুয়াল টু 1 চলে আসছে, 1 আসছে দেখো। ঠিক আছে, অতএব লিখবে, অতএব 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই এর মান 1। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। নেক্সট দেখো, 3 হলো, এবার 4 অঙ্ক। চারের অঙ্ক বলছে যে বি প্রপোর্শনাল এ কিউব যদি এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয় তাহলে বি এর বৃদ্ধির কি অনুপাতে হবে। আচ্ছা, দেয়া আছে বি প্রপোর্শনাল এ কিউব, ধরি বি ইজ ইকুয়াল টু কে এ কিউব, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার বলেছে এর বৃদ্ধির অনুপাত 2:3, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। ধরি এর বৃদ্ধি 2x ও 3x। ঠিক আছে, 2x ও 3x হলো এত একক। তাহলে যখন এ এর বৃদ্ধি 2x, এর বৃদ্ধি 2x হলে বি এর বৃদ্ধি কত হবে, ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু কে ইন্টু বি এর বৃদ্ধি, এটা কমা কে ইন্টু এটা এর জায়গায় হয়ে যাবে 2x তার কিউব, বা বি ইজ ইকুয়াল টু কে ইন্টু 8x কিউব, বা বি ইজ ইকুয়াল টু 8kx কিউব। আচ্ছা, এর বৃদ্ধি 3x হলে বি এর বৃদ্ধি কত হবে, বি এর বৃদ্ধি হয়ে যাচ্ছে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এটা 3x তার কিউব, তাহলে হয়ে যাচ্ছে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু 27 27x কিউব, তাহলে বি ইজ ইকুয়াল টু 27kx কিউব। অতএব বি এর বৃদ্ধির অনুপাত, অতএব বি এর বৃদ্ধির অনুপাত কত হচ্ছে, ইজ ইকুয়াল টু 8kx কিউব ইজ টু 27kx কিউব, kx কিউব তুলে দিলে 8:27, 8:27 আসছে। নেক্সট দেখো 5এরটা, একটা বৃত্ত আছে, এই চিত্রটা আছে, বলছে দেওয়া আছে যে এ বি সি পি ও, এটা আছে এ বি সি পি ও। ঠিক আছে, এটা দেওয়া আছে, বলছে ও কেন্দ্রবৃত্তে ওপি লম্ব এ বি, ও কেন্দ্রীয় বৃত্তে ওপি পারপেন্ডিকুলার টু এ বি। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে ওপি লম্ব এ বি, আর বলেছে এ বি সমান 6 সেমি। আচ্ছা, প্রদত্ত এ বি সমান 6 সেমি, তাহলে জ্যায়ের ওপর কেন্দ্রগামী লম্ব হলে সেটা সমদ্বিখণ্ডিত হয়, অতএব এপি সমান বিপি সমান 3 সেমি, 6/2 হচ্ছে, হ্যাঁ 6/2 করে। আচ্ছা,
6/2 করে 3 হচ্ছে। এবার পিসি 2 সেমি, পিসি ইজ ইকাল টু 2 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা যদি ও কমা এ যোগ করে নিই, ও কমা এ যদি যোগ করি, এইটা 2 বলেছে, ও কমা এ যোগ করলাম, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেমি, অতএব ও এ ইজ ইকুয়াল টু আর সেমি, অতএব ওপি ইজ ইকুয়াল টু কত হবে, পুরোটা ওসিটা আর, আচ্ছা এখানে লিখে দাও ওসি সমানও আর সেমি, তাহলে ওসি সমান আর, ওপি সমান কত হবে, আর মাইনাস 2 সেমি হবে, পুরোটা আর মাইনাস 2। তাহলে এইটা একটা, অতএব ত্রিভুজ এ ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি আমরা এপি স্কোয়ার, এই দুটোর মধ্যে একটা লম্ব একটা ভূমি, এটা ও এটা অতিভুজ, এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার। এপি কত, এপি হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস ওপি কত, ওপি আর মাইনাস 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 আর স্কোয়ার, বা 3 স্কোয়ার 9 প্লাস আর স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস 4r ইজ ইকুয়াল টু 9 আর 4 13 মাইনাস 13, এটা কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 13/4, অতএব আর ইজ ইকুয়াল টু এইটা 3.25 হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3.25 আর এর মান, ঠিক আছে, আর এর মান আসছে 3.25। অতএব বৃত্তের ব্যাসার্ধ, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ 3.25 সেমি। অতএব লিখবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 3.25 সেমি। নেক্সট দেখো 5 হলো 6। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, আচ্ছা বি কোণ 90 ডিগ্রি, এবিসি এর বি কোণ 90 ডিগ্রি। কি বলেছে এবার, বলা আছে এবি সমান বি কোণ বিডি লম্ব এসি, এবি 6 সেমি, বিডি 3 সেমি, এবি এটা 6 সেমি, এটা বিডি 3 সেমি, ঠিক আছে, এবি 6 সেমি, বিডি 3 সেমি, আচ্ছা সিডি 5.4, তবে বিসি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বিসিটা নির্ণয় করতে হবে আমাদের, বিসি। এইরকম যদি হয়ে থাকে যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলো, এরকম একটা তোমাদের উপপাদ্য আছে, তাহলে মূল ত্রিভুজটা উভয় পার্শ্বের ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় এবং উভয় পার্শ্বের ত্রিভুজগুলো এই ত্রিভুজগুলো একে অপরের সঙ্গে সদৃশ হবে। প্রথমত মূল ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ, এদিকের ত্রিভুজের সঙ্গে সদৃশ, এবং দুদিকের ত্রিভুজ দুটো এরা একে অপরের সঙ্গে সদৃশ হয়, ঠিক আছে। এবার এই কন্ডিশনগুলো বলে দিয়ে তাহলে এখানে বিসির দৈর্ঘ্য চাইছে, তাই তো, বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আচ্ছা বিডি লম্ব এসি, আবার এবি সমান 6 সেমি, সিডি সমান 5.4 সেমি, আর বিডি সমান 3 সেমি, বিডি সমান 3 সেমি। তবে বিসি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য চেয়ে থাকে, বিসি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, দেখো বিসি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে ত্রিভুজ বি সি ডি ও ত্রিভুজ, এখানে প্রমাণ করার দরকার নেই, আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি, ও এ বি ডি পরস্পর
সদৃশ, যেহেতু সদৃশের কন্ডিশন প্রয়োগ করছি, এইখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রির সঙ্গে এই কোণ সমান, তাহলে এর বিপরীত বাহু বিসি, এই দিকের ত্রিভুজটা আগে নিয়েছি, এর বিপরীত বাহু এবি ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়, এই কোণের সঙ্গে এই কোণ, এইটা হচ্ছে সিডি, আর এর বিপরীত বাহু বিডি। তাহলে বিসিটা অজানা, এবি বলা আছে 6, সিডি বলা আছে 5.4, বিডি বলা আছে 3, বা 3 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 6 ইন্টু 5.4, বা বিসি ইজ ইকুয়াল টু 6 ইন্টু 5.4/3, এটা 2, বা বিসি ইজ ইকুয়াল টু 10.8, বিসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10.8। ঠিক আছে, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি। অতএব বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি। নেক্সট দেখো 7এরটা। 7এরটা কি বলেছে? 7এর বলেছে ত্রিভুজ এবিসি এর এবি সমান 2a - 1 সেমি। ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 2a - 1 সেমি। এবিসি একটা ত্রিভুজ যার এবি বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে। আচ্ছা, এবি ইজ ইকুয়াল টু 2a - 1 সেমি। এসি ইজ ইকুয়াল টু 2√2a এত সেমি, 2√2a সেমি। আর বিসি ইজ ইকুয়াল টু 2a + 1 সেমি। বিসি ইজ ইকুয়াল টু 2a + 1 সেমি। তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এই যে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি। ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল টু 2a + 1, এবি ইজ ইকুয়াল টু 2a - 1, আর এসি ইজ ইকুয়াল টু 2√2a দেওয়া আছে। ঠিক আছে, আমরা নির্ণয় করছি দেখো, অতএব বিসি স্কোয়ারটা নির্ণয় করছি। বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a + 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a + 1 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 4a + 1। অতএব এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এসি হয়ে যাচ্ছে 2√2a তার স্কোয়ার, আর 2a - 1 স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8, 2a স্কোয়ার 4, আর এই রুটটা উঠে চলে যাবে, তাহলে 8 প্লাস 4a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a প্লাস 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। তাহলে দেখো হয়ে যাচ্ছে এই যে বিসি স্কোয়ারটা এদের স্কোয়ারের সঙ্গে সমান। অতএব এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এটা দেখো সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে চলে যাচ্ছে। অতিভুজ স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে অতিভুজের যে বিপরীত কোণটা সেটা 90 ডিগ্রি কোণ হয়ে যায়, সমকোণ। অতিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন, এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন, আর অতিভুজের বিপরীত বাহুটা সমকোণ হয়। এইটা তার মানে এইটা অতিভুজ, বিসি অতিভুজ। চিত্রটা আমাদের এইটা 90 ডিগ্রি কোণ হবে, আর একটু এটা স্ট্রেট আঁকতে হবে। ঠিক আছে, এটা 90 ডিগ্রি কোণ হবে, স্ট্রেট হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, বিসির বিপরীত বাহুটা। তাহলে এই কোণের মান 90 ডিগ্রি। কী চেয়েছে বিএসি এর মান কত? অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ বিসি। ঠিক আছে, অতিভুজের বিপরীত বাহু সমকোণ হয়। অতিভুজের বিপরীত বাহু সমকোণ হয়। ঠিক আছে, অতিভুজের বিপরীত বাহু সমকোণ হয়। অতএব কোণ বিএসি, মানে এই কোণটাই অতিভুজের বিপরীত বাহু, ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা কোণ বিএসি এর মান 90 ডিগ্রি, এটাই লিখবে। ঠিক আছে, কোণ বিএসি এর মান 90 ডিগ্রি, লিখবে কোণ বিএসি এর মান 90 ডিগ্রি। নেক্সট 8 হবে এবার।
8 বলছে tan 50 ইজিক্যাল টু এক্স cot থিটা প্লাস 5 ইজিক্যাল টু 1 হলে সেক্স 90 মাইনাস থিটার মান এক্স দ্বারা প্রকাশ করতে বলেছে। tan 50 ইজিক্যাল টু এক্স বলে দিয়েছে, ঠিক আছে। tan 50 ইজিক্যাল টু যদি এক্স হয়ে যায়, আর এখানে দিয়েছে cot থিটা প্লাস 5, দেখো এখানে দেওয়া আছে tan 50 ইজিক্যাল টু এক্স cot থিটা প্লাস 5 ইজিক্যাল টু 1 দেওয়া আছে, cot থিটা প্লাস 5 ইজিক্যাল টু 1, এই কন্ডিশনটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। সেক থিটা 90 মাইনাস থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে বা অতএব আমরা লিখতে পারবো cot থিটা প্লাস 5 ইজিক্যাল টু cot কতর মান 1, cot 45 ডিগ্রির মান 1, বা অতএব হয়ে যাবে থিটা প্লাস 5 ইজিক্যাল টু 45 ডিগ্রি। অতএব থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, বা থিটা ইজিক্যাল টু 40 ডিগ্রি, 40 ডিগ্রি হচ্ছে থিটার মান, থিটার মান 40 ডিগ্রি। অতএব সেক 90 মাইনাস থিটার মান এক্স দ্বারা, অতএব সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক 90 মাইনাস 40 ইজ ইকুয়াল টু সেক 50, সেক 50 হয়ে যাচ্ছে। আচ্ছা, সেক থিটাকে যদি আমরা ট্যানের আকারে প্রকাশ করি, কারণ ট্যানের মান এক্স আছে, এক্স দিয়ে মান চেয়েছে, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা, দেখো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটার ভ্যালু রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তোমরা এইটা চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে, পাশে সাইডে লিখতেও পারো। তাহলে সেক থিটার এখানে থিটা ছিল, এখানে 50 আছে, তাহলে এখানে 50 হিসাবে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ ট্যান 50 মান এক্স, তাহলে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এইটাই আসছে, ঠিক আছে। তাহলে সেক 90 মাইনাস থিটার মান রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব উত্তর লেখো সেক 90 মাইনাস থিটার মান, অতএব সেক 90 মাইনাস থিটা এর মান রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো 8 হয়ে গেল, 9টা এবার 9 অঙ্ক। নয়ের অঙ্ক কি বলেছে? নয়ের অঙ্ক বলা আছে cot থিটা cot 4 থিটা cot থিটা ইজ ইকুয়াল টু 1, cot 4 থিটা cot থিটা ইজ ইকুয়াল টু 1 বলা আছে, ঠিক আছে। কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে প্রমাণ করতে বলেছে cot 4 থিটা ইজ ইকুয়াল টু tan 54, cot 2 থিটা ইজ ইকুয়াল টু, তার মানে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে, লক্ষ্য হবে থিটার মান নির্ণয় করা। অতএব cot 4 থিটা ইজ ইকুয়াল টু, এইটাকে যদি এদের গুণ আকারে আছে দুটো, এদিকে গেলে ভাগ হবে 1 বাই cot থিটা, বা cot 4 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot tan থিটা হয়ে যাচ্ছে, বা cot 4 থিটা ইজ ইকুয়াল টু, আমরা cot থিটাকে tan থিটাকে লিখতে পারি cot 90 মাইনাস থিটা, আমাদের প্রয়োজনে tan থিটাকে লিখছি cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা tan থিটা হয়, ঠিক আছে। এবার দেখো, এবার উভয় দিকে যদি cot তুলে দিই, 4 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, ঠিক আছে, বা 4 থিটা, এই থিটাটা এদিকে এলে প্লাস হবে, মাইনাস থেকে চেঞ্জ হয়ে 90 ডিগ্রি, 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 5, বা থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি, থিটার মান 18 ডিগ্রি। অতএব বাম পক্ষ cot 2 থিটা, অতএব বাম পক্ষ cot 2 থিটা ইজ ইকুয়াল টু cot 2 ইন্টু 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 18 দুগুণে 36, তাহলে cot 36টাকে আমরা লিখছি 90 মাইনাস 54 ইজ ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা tan থিটা tan 54, এটাই প্রমাণ করতে বলেছে যে cot 2 থিটার ভ্যালু tan 54 প্রমাণিত হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, ত্রিকোণমিতির অঙ্ক, সহজ অঙ্ক। নেক্সট
9-এর পর 10-এর। দশের অঙ্ক কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 350 মিটার বেগে জল বের হচ্ছে। তার মানে এই যে 350 মিটার বেগে জল বের হচ্ছে মিনিটে, তাহলে 1 মিনিটে এটা হাইট ধরে নিতে হবে, ঠিক আছে, হাইটটা, ঠিক আছে। প্রতি মিনিটে কত লিটার, তাহলে লিটার এককে চেয়েছে। আমরা জানি ঘন ডেসিমিটার ইকুয়াল টু লিটার হয়, তাহলে ডেসিমিটার এককে নিয়ে যেতে হবে। আর এই যে পাইপ, এটা লম্ববৃত্তাকার চোঙের আকৃতি, পাইপ দিয়ে যখন জল যায় লম্ববৃত্তাকার চোঙের আকৃতি হয়ে যাচ্ছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের সূত্র পড়বে। তাহলে পাইপের ব্যাস 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, পাইপের ব্যাস, পাইপের ব্যাস সমান 8 সেমি সমান ডেসিমিটার তারপর সেন্টিমিটার, তাহলে 0.8 ডেসিমি। অতএব পাইপের ব্যাসার্ধ 0.8/2 ডেসিমি ইজ ইকুয়াল টু 0.4 ডেসিমি, 0.4 ডেসিমি, ঠিক আছে। এবার 1 মিনিটে 350 মিটার বেগে জল বের হয়। 1 মিনিটে 350 মিটার সমান 3500 ডেসিমিটার, ডেসিমি বেগে জল বের হয় 1 মিনিটে। তাহলে 1 মিনিটে যে জল বের হয় তার আয়তন কত? অতএব 1 মিনিটে যে জল বের হয় তার আয়তন পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7, আর স্কোয়ার, আর মানে 0.4, 0.4 ইন্টু 0.4 ইন্টু এইচ, এইচের মান 3500, এত ঘন ডেসিমি, ঠিক আছে, ঘন ডেসিমি ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাবে 7 দিয়ে কেটে গেলে 500 হয়ে যাচ্ছে, তারপর হয়ে যাবে 22 ইন্টু এটা 4/10 ইন্টু 4/10 ইন্টু 500 ঘন ডেসিমি। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 22 ইন্টু 4 4 16 ইন্টু 5 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু, আমরা লিটার লিখে দিই এবার। 5/22 110 ইন্টু 16 এত লিটার, তাহলে 110-এর সঙ্গে 16 গুণ করলে 0, 6 একে 6, 6 একে 6 ইন্টু 0 1 1 0 6 6 একে 7 1 1760 লিটার, এইটা আসছে 1760 লিটার, ঠিক আছে। তাহলে কি চেয়েছে এখানে? প্রতি মিনিটে কত লিটার জল বের হয়। অতএব প্রতি মিনিটে 1760 লিটার জল বের হয়, প্রতি মিনিটে 1760 লিটার জল বের হয়। আচ্ছা, 10-এর হলো, এবার 11। বলছে কোনো শঙ্কুর তির্যক উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের, কোনো শঙ্কুর তির্যক উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 4 গুণ। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 16 পাই বর্গমিটার বলে দিয়েছে। একটা শঙ্কুর অঙ্ক আছে, ঠিক আছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলেছে, বক্রতলের ক্ষেত্রফল 16 পাই বর্গমিটার, এর ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি আমরা ব্যাসার্ধের 4 গুণ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর মিটার একক আছে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর মিটার। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে? আর মিটার, তাহলে তির্যক উচ্চতা হয়ে যাবে 4 গুণ, তাহলে তির্যক উচ্চতা 4 আর মিটার, 4 গুণ হলে 4 আর মিটার। তাহলে ব্যাসার্ধ আর পেয়ে গেছি, তির্যক উচ্চতা এল পেয়ে গেছি। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর
বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই এর মান পাই, আর এর মান আর, এল এর মান 4r, এত বর্গমিটার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার পাই বর্গমিটার। আবার প্রদত্ত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 16 পাই বর্গমিটার, 16 পাই বর্গমিটার। অতএব শর্তানুসারে 4r স্কোয়ার পাই ইজ ইকুয়াল টু 16 পাই। অতএব r স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 পাই বাই 4 পাইটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। অতএব r স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা কেটে গিয়ে পাই কেটে যাচ্ছে, এটা 4 আসছে 4। অতএব r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। অতএব r ইজ ইকুয়াল টু পজিটিভটা হবে, ঠিক আছে। r ইজ ইকুয়াল টু 2 আসছে। কি চেয়েছে? ব্যাসের দৈর্ঘ্য। অতএব 2r ইজ ইকুয়াল টু কত? r ইজ ইকুয়াল টু 2 হলে অতএব 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 বা 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 4। তাহলে r ব্যাসার্ধ হলে 2r ব্যাস হয়ে যাচ্ছে। অতএব কি চেয়েছে এখানে চেয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য কত। অতএব শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য, অতএব শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য 4 মিটার। সহজ অঙ্ক দিয়েছিল, দেখে নাও অঙ্কটা। নেক্সট দেখো একটা অঙ্ক আছে, রাশিবিজ্ঞানের অঙ্ক আছে, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে যে এফআই ইউআই দেওয়া আছে, সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু 100। আচ্ছা, এক্স বারের মান চেয়েছে, ঠিক আছে। এক্স বারের মান চেয়েছে, এখানে এক্স বারের মান নির্ণয় করতে হবে। তাহলে এইচ কত? এখানে এইচ ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। এখানে এইচ ইজ ইকুয়াল টু 10। এই ধরনের শর্ট কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ধরনের শর্ট কোশ্চেনও আসে। এখানে খেয়াল রাখবে আমরা কি বলে থাকি। আচ্ছা, 12টা দেখো, আমাদের অঙ্ক হয় সাধারণত যে সূত্র থেকে অঙ্ক হয়ে থাকে, আমাদের ইউআই ইজ ইকুয়াল টু এক্সআই, এই সূত্রটা মনে রাখবে। ইউআই ইজ ইকুয়াল টু, তোমাদের বইয়ে আছে, এক্সআই মাইনাস এ বাই এইচ, ঠিক আছে। তাহলে এখানে প্রদত্ত কি আছে? দেওয়া আছে প্রদত্ত ইউআই ইজ ইকুয়াল টু, এখানে দেখো আমরা জানি প্রদত্ত কি আছে? ইউআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস 35 বাই 10, এক্সআই মাইনাস 35 বাই 10। অতএব আমরা পেয়ে যাচ্ছি এ ইজ ইকুয়াল টু 35 আর এইচ ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। দুটো ভ্যালু পেয়ে গেলাম। আরও দেওয়া আছে সামেশন অফ এফআই ইউআই ইজ ইকুয়াল টু, সামেশন অফ এফআই ইউআই ইজ ইকুয়াল টু কত আছে? সামেশন অফ এফআই ইউআই ইজ ইকুয়াল টু 30, আর সামেশন অফ এইটা 30, আর সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু 100, এইটা আছে, ঠিক আছে। সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু 100, এক্স বারের মান চেয়েছে। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু আমাদের কি হয়? এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই, এটা ফর্মুলা, ঠিক আছে। এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। তাহলে আমরা যদি ভ্যালুগুলো পুট করি, এক্স বারের মান চেয়েছে, বা এক্স বার ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 35 প্লাস এইচের মান কত? 10 ইন্টু এটার মান হচ্ছে 30, এটার মান হচ্ছে 100। এইটা কেটে গেল, বা এক্স বার ইজ ইকুয়াল টু 35 প্লাস 3, বা এক্স বার ইজ ইকুয়াল টু 38 আসছে, দেখো এক্স বার ইজ ইকুয়াল টু 38, ঠিক আছে। এখানে কত হলো? এখানে দেওয়া আছে যে, আচ্ছা, এফআই ইউআই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 30,
FIUI 30 আর সামেশন অফ FI ইজ ইকুয়াল টু 100 আর এইচের মান আমরা পেয়েছি 10। ঠিক আছে, এইচের মান আমরা পেয়েছি 10। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালু পাচ্ছি প্রত্যেকটা মান পুট করেছি, প্রত্যেকটা মান পুট করে তাহলে এখানে আমাদের FIUI 30 বাই 100, এইচের মান 10, তাহলে এ এর মান 35। এ এর মান এখানে যে মান প্রদত্ত আছে সেই অনুযায়ী 35। তাহলে কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে এক্স বারের মান, তাহলে অতএব এক্স বারের মান 38, 35 সাথে 38, অতএব এক্স বার এর মান 38। ঠিক আছে, দেখো এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 12 কমপ্লিট হলো। মডেল কোশ্চেন পেপার 12 কমপ্লিট হলো। এরপর আমরা পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার 13 নিয়ে আসবো। মডেল কোশ্চেন পেপার 13 পরবর্তী ক্লাসে সলভ করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, সমস্ত ক্লাস 9 টু ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে, আমাদের প্লেলিস্টে পাবে। এছাড়া এই 21টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, রায় মার্টিনের 2025 মাধ্যমিকের। ঠিক আছে, আচ্ছা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।